প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই যার যার ঘরে অবস্থান করছো। তোমরা জানো বর্তমানে আমরা সবাই একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস নামক এক অদৃশ্য মহামারী আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বকে গ্রাস করে ফেলেছে। আজকে আমরা কেউ এর থেকে নিরাপদ নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কী করতে হবে? হ্যাঁ, আমাদের যে সরকার নির্দেশিত যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো আমাদের সঠিকভাবে পালন করতে হবে। করোনাকালীন এই সময়ে তোমরা তোমাদের নিয়মিত পাঠদান অর্থাৎ তোমরা তোমাদের ক্লাস করা থেকে বিরত আছো। তোমাদের এই অসুবিধার কথা বিবেচনা করেই আমাদের অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তোমাদের এই ক্লাসগুলো আমাদের যে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে নিয়মিত আপলোড হচ্ছে। আশা করি তোমরা ক্লাসগুলো করছো এবং উপকৃত হচ্ছ। আজকে সেই ধারাবাহিকতায় আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছে আমি যুক্তিবিদ্যার ক্লাস নিয়ে। আজকে আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় তোমাদের ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা কী পড়ব সেটি আমরা এক নজরে দেখে নিই। আজকে আমরা পড়ব ব্যাখ্যা কী, ব্যাখ্যা উৎপত্তিগত দিকটা কী, ব্যাখ্যার সম্পর্কে যুক্তিবিদরা কী বলেছেন, ব্যাখ্যার বৈশিষ্ট্য, ব্যাখ্যার প্রকারভেদ, বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ ইত্যাদি সমূহ আজকে আমরা আলোচনা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তো চলো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। ব্যাখ্যা শব্দটি যখনই আমাদের কানে আসে বা যখন আমরা শুনতে পাই, তখন আমরা আমাদের যে সাধারণ যে কমন সেন্স বা কাণ্ডজ্ঞান রয়েছে সে থেকে আমরা বুঝতে পারি ব্যাখ্যা হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়া। কিন্তু যুক্তিবিদ্যায় ব্যাখ্যা শব্দটি একটু ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ যে কোনো একটা বিষয়ের যে কোনো ব্যাখ্যাই আমরা যুক্তিবিদ্যা গ্রহণযোগ্য বলে মনে করে নিতে পারি না। যুক্তিবিদ্যায় ব্যাখ্যা হতে হলে অবশ্যই সেই ব্যাখ্যার কার্যক্রম সম্পর্কে থাকতে হবে এবং সেই বিষয়ের প্রকৃত কারণ নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা একটু ব্যাখ্যার উৎপত্তিগত দিকটা নিয়ে আমরা একটু আলোচনা করে আসি। ইংরেজি এক্সপ্লেনেশন শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে ব্যাখ্যাকরণ। আমরা যদি একটু পিছন দিকে তাকাই তাহলে আমরা দেখব যে এই এক্সপ্লেনেশন শব্দটি এসেছে ল্যাটিন এক্সপ্লেনারি শব্দ থেকে, যেটি আবার গঠিত হয়েছে দুটি শব্দের সমন্বয়ে। একটি হলো এক্স ও আরেকটা হলো প্রুনাস। এই দুটির সমন্বয়ে গঠিত হয়েছে। এর মধ্যে এক্স অর্থ হচ্ছে আউট অফ বা পূর্বাবস্থা, আর প্রুনাস শব্দের অর্থ হচ্ছে টু মেক ইট প্লেন বা সহজবোধ্য করা। তাহলে শব্দগত দিক দিয়ে এক্সপ্লেনেশন শব্দটির অর্থ দাঁড়াচ্ছে কোনো একটা বিষয়কে সহজবদ্ধভাবে প্রকাশ করা। তাহলে আমরা বলতে পারি ব্যাখ্যা হচ্ছে কোনো জটিল, দুর্বোধ্য বা রহস্যময় বিষয়কে সহজ সরল প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করাই হচ্ছে ব্যাখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যাখ্যার উৎপত্তিগত দিকটি সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা দেখব ব্যাখ্যা সম্পর্কে তোমাদের যুক্তিবিদগণ কী বলেছেন। ব্যাখ্যা সম্পর্কে আধুনিক যুক্তিবিদ আরবিং এম কপি উনি ব্যাখ্যা শব্দটির দুটি প্রয়োগের কথা বলেছেন। আমি আবারও বলছি, উনি ব্যাখ্যা শব্দটির দুটি প্রয়োগের কথা বলেছেন। এটি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। উনি যে দুটি প্রয়োগের কথা বলেছেন তার মধ্যে প্রথমটি হলো কোনো একটা জটিল বিষয়কে সহজবদ্ধভাবে প্রকাশ করা, আর দ্বিতীয় নম্বরটি হচ্ছে আপাত দৃষ্টিতে প্রতীয়মান এমন শৃঙ্খলাহীন বিষয়ের শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। আমি আবারও বলছি যে কোনো একটা জটিল বিষয়কে সহজভাবে ব্যাখ্যা করা, আর একটা হচ্ছে আপাত দৃষ্টিতে প্রতীয়মান হয় এমন শৃঙ্খলাহীন বিষয়ের প্রতি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আরবিং এম কপি কী বলেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারলাম যে ব্যাখ্যা হচ্ছে, আমরা এতক্ষণ আমরা শুনলাম ব্যাখ্যা উৎপত্তিগত দিকটাই। ব্যাখ্যা হচ্ছে তাহলে কি? ব্যাখ্যা হচ্ছে কোনো জটিল বা বিশৃঙ্খল যদি কোনো বিষয় থাকে সেগুলোর মধ্যে শৃঙ্খলার প্রতিষ্ঠা করা এবং ঘটনার প্রকৃত কারণ বিবেচনা করে বা বিচার করে কোনো একটা বিষয়ের ব্যাখ্যা প্রদান করা। এখন আমরা ব্যাখ্যার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। আমরা জানি, তোমরা জানো ব্যাখ্যা
ব্যাখ্যা হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর একটি হচ্ছে লৌকিক ব্যাখ্যা। ব্যাখ্যা বলতে আমরা যুক্তিবিদ্যার ভাষায় ব্যাখ্যা বলতে আমরা এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটাকেই বুঝি। এখন আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের এই ব্যাখ্যা যে প্রকারভেদ, যে কোন লৌকিক ব্যাখ্যা আর বৈজ্ঞানিক ব্যাখ্যাটি আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি বলি যে তোমরা তো ভূমিকম্পের নাম শুনেছ, যে আমি যদি এখন বলি যে ভূমিকম্পের কারণ কী, এখন আমি যদি বলি যে ভূমিকম্পের কারণ নির্ণয় করতে গিয়ে যদি আমি বলি যে ভূমিকম্প হয় তখনই পৃথিবীটা একটি বড় ষাঁড় গরুর মধ্যে অবস্থান করছে, অর্থাৎ ষাঁড় গরু দুই সিংহের মধ্যে অবস্থান করছে। যখন ষাঁড় গরুটি তার মাথা অর্থাৎ সিং নাড়াচড়া করে তখনই পৃথিবীটা কেঁপে ওঠে আর ভূমিকম্পের সৃষ্টি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি ভূমিকম্প সম্পর্কে যে ব্যাখ্যাটা তোমাদের দিলাম, এটা কি ঠিক আছে? এটা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা? অবশ্যই না, এটি কখনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে না। তার মানে কি, তাহলে কি এটা কার ব্যাখ্যা? এটা আমার মানে সাধারণ মানুষের তাদের মন গড়া বা অলীক ধারণা মাত্র, তাদের নিজস্ব মন গড়া কথা, যেটি তারা কুসংস্কার বশবর্তী হয়ে বলে। তাহলে আমরা এখান থেকে ব্যাখ্যার ব্যাখ্যা একটি প্রকারভেদ অর্থাৎ লৌকিক ব্যাখ্যা সম্পর্কে আমরা বুঝতে পারি। তাহলে লৌকিক ব্যাখ্যা হচ্ছে কোনটা? যেটা হলো সাধারণ মানুষ যেটা কুসংস্কার বশবর্তী হয়ে তাদের যে কোনো একটা বিষয়ের যে ব্যাখ্যা করে, তাদের যে মনে ধারণাটা প্রকাশ করে, সেটি হচ্ছে লৌকিক ব্যাখ্যা। তাহলে এখন যদি আমি বলি ভূমিকম্পের প্রকৃত কারণ কি, এখন আমি যদি বলি যে তোমরা জানো ভূপৃষ্ঠের অভ্যন্তরে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে অনেকগুলো প্লেট চলমান রয়েছে। এই চলমান প্লেটগুলো যখন একটির সাথে আরেকটি সংঘর্ষ বা বাধা পায়, তখনই পৃথিবীতে এমন একটা অবস্থার সৃষ্টি হয় যে পৃথিবীটা কেঁপে ওঠে, আর তখনই আমরা ভূমিকম্প অনুভূতি হয় বা ভূমিকম্প দেখতে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে ব্যাখ্যার বৈজ্ঞানিক দিক, অর্থাৎ এখানে ঘটনার কার্যকারণ সম্পর্কে যেমন আবিষ্কার করা হয়েছে, তেমনি ঘটনার প্রকৃত কারণও কিন্তু আবিষ্কার করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যুক্তিবিদ্যার ভাষায় ব্যাখ্যা বলতে এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটাকেই বোঝায়। আমি যদি আরেকটু উদাহরণ দিই তাহলে তোমরা আরও ক্লিয়ার হবে। ধরো আমি যদি বলি যে চন্দ্রগ্রহণের কথা, তোমরা জানো এটি একটি প্রাকৃতিক বিষয় চন্দ্রগ্রহণ। এখন আমি যদি বলি যে সাধারণ যেটা লৌকিক ব্যাখ্যা, যেটা লৌকিক মত, সেটা হচ্ছে যে রাহু নামক এক দৈত্য আছে। এই রাহু দৈত্য যখন চন্দ্রকে গ্রাস করে অর্থাৎ গিলে ফেলে, তখন চন্দ্রটা অন্ধকারে নিমজ্জিত হয়, তখনই চন্দ্রগ্রহণটা হয়। এখন যখন আবার তার এই রাহুর গ্রাস থেকে চন্দ্রটা মুক্ত হয়, তখনই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাহলে এই যে লৌকিক ধারণা, এই যে চন্দ্রগ্রহণ সম্পর্কে যে লৌকিক মত, এটি কখনো সঠিক ব্যাখ্যা হতে পারে না, কারণ এখানে কার্যকারণ সম্পর্কে আবিষ্কার হয় নাই এবং এখানে তোমার ঘটনার প্রকৃত কারণও আবিষ্কার হয় নাই। তাহলে এটি হচ্ছে লৌকিক ব্যাখ্যা। তাহলে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী হবে? বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হচ্ছে যে যখন পৃথিবী, চন্দ্র ও সূর্য একই সরলরেখায় থাকে, অর্থাৎ যখন পৃথিবীটা চাপ ও সূর্যের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর কারণে সূর্যের আলোটা চন্দ্রে পৌঁছাতে পারে না, তো তখনই চন্দ্রটা অন্ধকারে নিমজ্জিত হয় এবং যেটিকে আমরা চন্দ্রগ্রহণ বলে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাহলে এখন আমরা ব্যাখ্যা সম্পর্কে জানতে পারলাম, ব্যাখ্যার উৎপত্তিগত দিক, ব্যাখ্যার তোমার প্রকারভেদ বা ব্যাখ্যা সম্পর্কে যুক্তিবিদ কী বলেছেন, এগুলো আমরা জানতে পেরেছি এবং আশা করি তোমরা বুঝতে পেরেছি। এখন আমরা ব্যাখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলো কী, এগুলো আমরা একটু দেখে নিই। যে ব্যাখ্যার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা জানি ব্যাখ্যার মাধ্যমে আমরা কোনো একটা বিষয় সম্পর্কে প্রকৃত জ্ঞান পেয়ে থাকি, কারণ ব্যাখ্যাটা আমাদের কার্যকারণ সম্পর্কে প্রমাণ করে, ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করে, কোনো একটা বিষয়ের ব্যাখ্যা প্রদান করে, যার থেকে আমরা পরিপূর্ণ জ্ঞানটা পেয়ে থাকি। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যাখ্যা থেকে আমরা প্রকৃত জ্ঞান পেয়ে থাকি। তবে 2 নম্বর হচ্ছে তোমার ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে, তবে ব্যাখ্যা বলতে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যাটাকেই আমরা গ্রহণযোগ্য বলে মনে করব বা গ্রহণযোগ্য হিসেবে ধরে নিব। 3 নম্বর হচ্ছে তোমার ব্যাখ্যার সাথে প্রকল্পের সম্পর্ক রয়েছে। প্রকল্প যেমন আমরা কোনো একটা বিষয়ের প্রাথমিক
কোনোটা বিষয়ের প্রাথমিক কারণকে অনুমান করে একটা প্রকল্প গঠন করি, পরবর্তীতে ওই প্রকৃত কারণ জানার জন্য আমরা অন্যান্য আনুষঙ্গিক কারণ জানি এবং তার মাধ্যমে আমরা বিষয়টিকে ক্লিয়ার বা পরিষ্কার করি। ঠিক তেমনই ব্যাখ্যার ক্ষেত্রে আমরা ঘটনার প্রকৃত কারণই আবিষ্কার করার চেষ্টা করি। তাহলে ব্যাখ্যার সাথে প্রকল্পের একটা সম্পর্ক রয়েছে। তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাখ্যায় অবরোহ ও আরোহ দুটি ব্যবহার রয়েছে। মানে ব্যাখ্যায় আমরা অবরোহ প্রক্রিয়া ও আরোহ প্রক্রিয়া দুটি আমরা ব্যবহার ব্যাখ্যায় দেখে থাকি। তারপর ব্যাখ্যার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যাখ্যার সাথে শ্রেণীকরণও সম্পর্ক রয়েছে। কারণ তোমরা জানো শ্রেণীকরণ হচ্ছে যে কোনো একটা বিষয় বা মানদণ্ডের উপর ভিত্তি করে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে যে আমরা যে বর্ণনাটা দিই, ওই বিষয়ে যে বর্ণনাটা দিই সেটি হচ্ছে শ্রেণীকরণ। ব্যাখ্যাও ঠিক তোমার এভাবে কোনো একটা বিষয়ে পরিষ্কার ধারণা বা ব্যাখ্যা করে থাকে। তাহলে আমরা দেখলাম কি ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলো দেখলাম, ব্যাখ্যা কী এগুলো দেখলাম, ব্যাখ্যার প্রকারভেদ দেখলাম। এখন তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এখন আমরা তোমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা নিয়ে একটু আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করি, যেটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈজ্ঞানিক ব্যাখ্যার সংজ্ঞাটা কী হবে? যে ব্যাখ্যায় কোনো একটা বিষয়ের কার্যকর নিয়ম আবিষ্কার করা হয় এবং ঘটনার সাথে অন্য ঘটনার সাদৃশ্য করা হয় এবং ওই ঘটনার নিয়মকে অন্য একটি ঘটনার সার্বিক নিয়মের অধীনে এনে যে ব্যাখ্যা প্রদান করা হয় তাকেই বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমরা একটা উদাহরণ দিলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা। এখানে আমি উদাহরণে আমি নিউটনের যে মাধ্যাকর্ষণ যে থিওরিটা আছে সেটা আমি নিয়ে আসি। আমরা জানি প্রথমে নিউটন কী করেছেন, প্রথমে নিউটন দেখেছেন যে একটি বস্তু উপর থেকে ছাড়লে সেটি নিচের দিকেই পড়ে। তখন সেই চিন্তা করলো যে নিশ্চয়ই মাটিতে কোনো আকর্ষণ আছে, সেজন্য হয়তো বা সেই বস্তুটি নিচের দিকে পড়লো। তাহলে দেখো এটি হলো একটি ঘটনা। পরবর্তীতে সে কী করলো, যে পরবর্তীতে সে এই একইভাবে সে যে গ্রহ নক্ষত্রের যে গতিবিধি এবং আমাদের যে জোয়ার বাটা ইত্যাদি বিষয়গুলো এই একই সাথে যুক্ত করে পরবর্তী কী করলেন, এই যে নিয়মগুলোকে একটি সার্বিক নিয়মের অধীনে আনলেন। মানে কি, তখন তিনি দেখলেন যে আসলে এই জিনিসগুলো হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। তখন তিনি এই সার্বিক নিয়মের অধীনে এনে, অর্থাৎ এই মাধ্যাকর্ষণ শক্তির আওতায় এনে তিনি এই সবগুলো বিষয় ব্যাখ্যা করেছেন। সেজন্যই আমাদের বলেছে যে কোনো একটা নিয়মকে সার্বিক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা। তাহলে উনি মাধ্যাকর্ষণ শক্তিটি দিয়ে এই ইত্যাদি বিষয়গুলো উনি ব্যাখ্যা করেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা কী বা বৈজ্ঞানিক ব্যাখ্যার উদাহরণটি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব বৈজ্ঞানিক ব্যাখ্যার যে বিভিন্ন রূপগুলো রয়েছে, যে বৈজ্ঞানিক ব্যাখ্যার কয়টি রূপ রয়েছে এবং তোমাদের পরীক্ষার জন্য এটি খুবই 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 ইম্পর্ট্যান্ট। তো আমরা দেখি যে তোমার বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের কথা আমরা তিনটি রূপের দেখছি, বা বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপ রয়েছে। প্রথমটি হচ্ছে একটা হচ্ছে বিশ্লেষণ, 2 নম্বরটা হচ্ছে শৃঙ্খল যোজন ও 3 নম্বরটা হচ্ছে অন্তর্ভুক্তি। তো আমরা আগামী ক্লাসে আমরা এই তিনটি বিষয় সম্পর্কে জানবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। সবাইকে শুভকামনা এবং সবাইকে ঘরে থাকার আহ্বান করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।